গিরিশ নাট্য অনেক সময় খেলো নাট্য কৌতূহল বর্জন করে ধর্মের দার্শনিক বিশ্লেষণে দর্শককে আকৃষ্ট করেছে। গিরিশ নাট্য উচ্চতম বেদান্ত চিন্তাকে সাধারণ মানুষের মধ্যে সঞ্চারিত করেছে। পুরাণের মানবতাবাদী দার্শনিক ব্যাখ্যা দিয়ে নাটকের গাঁথুনি করেছে। তথাকথিত নাট্য কৌতূহল সৃষ্টির চেয়ে এ কাজ শতগুণে শ্রেয়, পরীক্ষামূলক এবং সে যুগের পক্ষে অসম সাহসিক। বিবেকানন্দ ইতিহাসের সংঘর্ষ দ্বন্দ্বের যে ভূমিকার কথা বলেছেন, গিরিশ সেটা নাটকে প্রয়োগ করে দেখাচ্ছেন। ঈশ্বরের পায়ে যারা মাথা কোটে সমাজের অগ্রগতি তারা ঘটায় না, ঘটায় বিদ্রোহীরা, যেমন ঈশ্বর বিদ্বেষী গৌতম বুদ্ধ। গিরিশের দর্শকের কানে এ আহ্বান শুধুই কি দেবতাদের বিরুদ্ধে যুদ্ধের? দিদেরও পূর্বে উদ্ধৃত মন্তব্যানুযায়ী স্বর্গের রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে অচিরে সেটা মর্তের রাজাদের বিরুদ্ধে উদ্যত হয়। জনার রক্তাক্ত যুদ্ধের আহ্বান অনিবার্যভাবে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে সশস্ত্র অভ্যুত্থানের ডাকে পরিণত হতে বাধ্য। তারপর জনা দেবতাদের বিরুদ্ধে অবিচ্ছিন্ন সংগ্রাম টিকিয়ে রাখার জন্য বলেন, শুনো শুনো প্রতিজ্ঞা আমার, মহেশ্বর চক্রধর দণ্ডধর কিংবা বজ্র হাতে ঐরাবতে দেব পুরন্দর, সবে মিলি হয় যদি অর্জুন সহায়, পুত্র হন্তা অরাতিরে রক্ষিতে নারিবে স্বর্গ মর্ত রসাতলে রসানল মম প্রবেশিবে দহিতে অর্জুনে। নীলধ্বজ যখন আত্মসমর্পণ করে কৃষ্ণের আগমনী শহরে উৎসবের আদেশ দেন, তখন জনার কথা স্পষ্টই পরাধীন ভারতের মূঢ়তার বর্ণনা। উন্মত্তের প্রায় শৃঙ্খল পরিয়া পায় বিষম উল্লাস, ধন্য ধন্য মহারাজ দাসত্বে আনন্দ তব বহু। মাঝখানে বিদ্যুৎ চমকের মতন দুই সৈনিকের কথোপকথন, যাতে ফুটে উঠেছে চিরন্তন দরিদ্রের দৃষ্টিভঙ্গি। পাইকের বাঁচন কোনো কালেই নেই। যুদ্ধ হলো তো আগে খাড়া হ, সন্ধি হলো তো চিঠি নিয়ে চল, আর তা নইলে মর বাঁচ ঘোড়ার পেছনে ছোট। ভাগ্যি রাজপুত্র মোল, তাই দুদিন জিরিয়ে নিলেম দাদা। জনা গঙ্গায় ঝাঁপ দেওয়ার পর স্বয়ং গঙ্গা আবির্ভূতা হয়ে দেবদ্রোহিতার অবিচ্ছিন্নতা ঘোষণা করে বলেন, বভ্রুবাহন আসবে এর পরে অর্জুনকে বধ করতে। 1905 সালে উত্তাল রাজনৈতিক সংগ্রামের মাঝে প্রথম অভিনীত এবং অচিরে ব্রিটিশ সরকার কর্তৃক নিষিদ্ধ সিরাজউদ্দৌলার নাটকে গিরিশ ঐতিহাসিক নাটককে এমন এক ব্যাপ্তি দিয়েছেন, এমন বিশাল হয়ে উপস্থিত হয়েছে পটভূমিকা, পাত্রপাত্রী, উত্থান পতন, বাংলার রাজনৈতিক অবলুপ্তি, যে গিরিশের আগে বা পরে কেউ সেই মাপের কিছু চিন্তাই করে উঠতে পারেননি। সিরাজ এখানে ইতিহাসের চালক নন, ইতিহাসই সিরাজের চালক, ইতিহাসই নায়ক। ইতিহাসের প্রক্রিয়া প্রকট করার জন্য এ নাটক। এখানেই গিরিশের আধুনিকতা। ব্যক্তি ইতিহাস সৃষ্টি করে না, ইতিহাসই ব্যক্তির উত্থান পতনের নিয়ন্তা। কোনো জাতি যদি ধনী ও শক্তিমান হয়, তাহলে তার মাসুল অবশ্যই দিচ্ছে অন্যত্র অন্য কোনো জাতি। রতিযন্ত্র আবিষ্কারের সঙ্গে সঙ্গে 20 জন ধনী হবে আর 20,000 দরিদ্র হবে। প্রতিযোগিতার এই নিয়ম। এইসব যন্ত্র বৃদ্ধি করে তোমরা বিশ্বের মানুষের প্রয়োজন বাড়িয়ে দিচ্ছ, এবং অতিরিক্ত প্রয়োজন মানে দুর্নিবার তৃষ্ণা, যা কিছুতে মেটাবে না। কি করে সে প্রয়োজন, সে তৃষ্ণা মেটাবে? আর তৃষ্ণা যতদিন থাকবে, যন্ত্রণা অনিবার্য। সেদিন কলকাতায় গেলাম, গাড়িতে যেতে যেতে দেখলাম জীব সব নিম্ন দৃষ্টি, সব্বাইয়ের পেটের চিন্তা, সব পেটের জন্যে দৌড়চ্ছে, সকলেরই মন কামিনী কাঞ্চনে। গিরিশ যে কারখানা সভ্যতার ছলাকলা চোখের ওপর দেখেছিলেন, তার প্রমাণ আমরা শ্রীবৎস চিন্তায় পেয়েছি। কাজের ঘণ্টা বাড়িয়ে মজুরি কমানো, বেকারদের চাপ বজায় রেখে শ্রমিক বরখাস্ত প্রভৃতির বর্ণনায় গিরিশ জানিয়ে দিয়েছেন, মুদ্রা শাসিত সমাজ যে মজদুরের শ্রমাতিশয়ের ওপর গড়ে ওঠে, এটা তাঁর জ্ঞাত ছিল।
এবং গিরিশ একান্তভাবে কলকাতার কবি। কলকাতার সর্বত্র ছিল তার গতায়াত। যতীন্দ্রমোহন ঠাকুরের প্রাসাদ, রায়বাহাদুর রামচন্দ্র মিত্রের আবাস থেকে চাষাদ, হোপা স্ট্রিট, বারাঙ্গনা পল্লীর এঁদো গলি, দরিদ্রতম কলিকাতাবাসীর খোলার ঘর পর্যন্ত শ্রমিক শোষণের কৌশল জানাই তাঁর পক্ষে স্বাভাবিক। তেমনি তার সামাজিক নাটকে তিনি মধ্যবিত্তের বিচ্ছিন্নতার যে জ্বলন্ত চিত্র ধরে রেখেছেন, তাও প্রত্যক্ষদর্শী ও মরমী ব্যতীত কারুর পক্ষে সম্ভব ছিল না। প্রফুল্ল নাটক ক্রমে বিচ্ছিন্ন হওয়ারই ট্র্যাজেডি। গিরিশচন্দ্র ঘোষের বলিদান নাটকের কিছু অংশ। সব দেখে শুনে তার পত্নী পুনরায় বলেন, শ্রমজীবী মানুষই সামাজিক প্রশ্নে অগ্রসর। হায় হায়, যদি ভদ্রলোকের মেয়ে না হয়ে ছোট লোকের ঘরে জন্মাতেম তাহলে বোধহয় এত দুর্দশা হতো না। তাহলে বোধহয় খেটে খেতে পারতেম, মাথায় করে মাছ বেচতেম, আনাজ বেচতেম, স্বামী সহায় হতেম, আপনি ছেলে মানুষ করতে পারতেন। কিন্তু কায়েতের ঘরে জন্মে কি দুর্দশা! চৌকাঠ পার হওয়ার জো নেই, ভিক্ষে করবার জো নেই। কন্যা জ্যোতির্ময়ী তখন বলে, সে খেটে খাবে, মোজা বুনে সংসার চালাবে। বিবেকানন্দ একবার বলেছিলেন, নারীদের এমন অবস্থায় নিয়ে আসতে হবে যেন তারা নিজেরাই নিজেদের সমস্যা নিজেদের পথে সমাধান করতে পারে। এটা অন্য কেউ করতে পারে না, করা উচিত নয়। বলিদান নাটকে জ্যোতির্ময়ীর মুখে আসল কথাটা উত্থাপিত। শ্রমজীবীর ঘরে নারীর নিজ উপার্জন ও স্বাধীনতা দেখেই জ্যোতির্ময়ীর চেতনা জেগেছে। পরের দৃশ্যে কিশোরকে মূলধন ধরে তার পিতা বিবাহ ব্যবসার প্রস্তাব করতে কিশোর তীব্র প্রতিবাদে ফেটে পড়ে। এই পৈশাচিক অর্থলোভ, এই প্রেমহীন ব্যবসায়ী মিলন। গিরিশের উদ্দেশ্য স্পষ্ট হয়ে গেল।